আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফাহমিদা সালাম। আজ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায় ঘোষণা করবে হাইকোর্ট, যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার জন্য রিট দুটি কার্যতালিকায় রয়েছে। এর আগে গেল 4 ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতি 2011 সালের 3 জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী অধরা ইয়াসমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অধরার সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্ট কি আদেশ দিয়েছে, আর সেই সাথে সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? ফাহমিদা, পঞ্চদশ সংশোধনীর যে রায়ের শুনানিটি আজকে রয়েছে সেটি সকাল 10:30টার পর শুরু হবে। এদিকে আসলে পুরো দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে আদালতের দিকেই নজর রেখেছে। একটু বলতে চাই যে এই যে পঞ্চদশ সংশোধনী সর্বোচ্চ আদালতের রায়ের পর 2011 সালের 23 জুন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় বাতিল করা হয়। আমি যদি একটু বলি যে এই যে পঞ্চদশ সংশোধনীর মধ্যে কি কি সংযোজন করা হয়েছিল সেটা যদি একটু ব্যাখ্যা করে বলি, তাহলে একটু বলতে হয় যে পঞ্চদশ সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় সেই সময়। এবং আরও একটি বিষয় যুক্ত করা হয় যে এই যে সংশোধনীটা এটা পরবর্তীতে বাতিল করা যাবে না। এছাড়াও জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। এছাড়া যদি বলি পুনর্বহাল করা হয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এছাড়া রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এছাড়া যদি বলি সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7-এর ক, খ সংযোজন করা হয়। এতে উল্লেখ করা হয় সংবিধান বহির্ভূতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে তা হবে রাষ্ট্রদ্রোহিতা। অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে অসাংবিধানিকভাবে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সর্বোচ্চ শাস্তির বিধানও সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এছাড়া যদি একটু বলি যে এই যে পুরো সংশোধনীর মাধ্যমে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকছে তা নয়, কেননা আপিল বিভাগে তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি কিন্তু রায়ের শুনানির অপেক্ষায় রয়েছে। তো ফাহমিদা, এই যে সার্বিক পরিস্থিতি পঞ্চদশ সংশোধনী এবং পুরো রায়টাই আসলে 10:30টার পরে আমরা জানতে পারবো যে পঞ্চদশ সংশোধনী আসলে বাতিল হচ্ছে কি বাতিল হচ্ছে না। পুরো দেশবাসী যেখানে হাইকোর্টের দিকে আজকে নজর রেখেছে, আমি একটু বলতে চাই যে এই পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা যে জাতির পিতা হিসেবে যে উপাধিটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও ছোট বড় মিলায় 55টি সংযোজন এই সংশোধনীতে করা হয়েছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পঞ্চদশ সংশোধনী নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাংকের অসহযোগিতা এবং দুদকের টার্গেট মামলার খপ্পরে পড়ে বিএনপিপন্থী অনেক ব্যবসায়ী হারিয়েছেন সর্বস্ব। অর্থনীতির চাকা সচল করতে এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিকারে একটি সেল খোলা হয়েছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিগন্ত বিস্তীর্ণ শেড, পাখির চোখ ছাড়া দৃষ্টিসীমার বাইরে এপাশ ওপাশ দেখে মনে হতে পারে হাজার হাজার মানুষের কর্মযজ্ঞ চলছে ভেতরে। বাস্তবতা ঠিক তার উল্টো, চারপাশে কেবল শুনশান নীরবতা, যেন পরিত্যক্ত কোনো জনপদ।
নীলফামারীর বিভিন্ন উপজেলায় নীলসাগর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এমন 6টি কারখানা গড়ে তোলে যেখানে প্রতিদিন 5 লাখের বেশি ডিম উৎপাদন হতো। মুরগির বাজারেও স্বস্তি ধরে রাখতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল বেশ কয়েকটি ফার্ম। সবগুলোই এখন মন খারাপের এক একটি উপাখ্যান। তো হইতে সাইড আছে, এখানে আছে 1 নম্বর গেট, হচ্ছে 2 নম্বর গেট। 2 নম্বর গেটে ছিল আমাদের মুরগির ক্যাপাসিটি 35,000, আর এখানে ছিল প্রায় 50,000-এর মতো। এই 35,000 এবং 50,000 দুটাই অ্যাটাচড হয়ে আমাদের ইয়েতে আসতো আর কি, হ্যাচারিতে আসতো। এখানে আমাদের ডিমের ক্যাপাসিটি ছিল প্রায় 10 লাখের মতো। মানে সপ্তাহে আমাদের বাচ্চা বাইর হইতো 5 লাখের মতো আর কি, আমাদের বাচ্চা হইতো বাইরে। এটা ছিল নীলসাগর অ্যাগ্রোয়ের লেয়ার ফার্ম আর কি। লেয়ার ফার্মে এখানে ডিম উৎপাদন করা হইতো, দৈনিক 40,000 ডিম উৎপাদন করা হইতো। আমাদের প্রায় 96,000 মেল ফিমেল মুরগি ছিল। পিক যখন প্রোডাকশন, তখন আমরা প্রায় প্রতিদিন এরকমও গেছে যে 80-85,000 ডিম পার ডে পাইছি। আমাদের হ্যাচিং আছে 3টা, ওইখানে ডিমগুলো চলে যেত। কিন্তু করোনার পরে যখন আমি বন্ধ হয়ে গেল, তখন তো এই যে লোকগুলোর কর্মসংস্থানের একটা সমস্যা তৈরি হয়ে গেল। ওয়ার্কার, স্টাফ এবং সিকিউরিটি গার্ড মিলে ছিল 500 জনের মতো। হ্যাঁ, এখানে তারপরে 18 সালে যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল কোম্পানির, 18 সালের পর থেকে এই লোকগুলো সবাই বেকার হয়ে গেল। তো আমরা আশা করছি যে এটা আবার চালু হবে, নতুন করে আমরা আবার কর্ম উদ্দীপনা পাবো। এলাকার লোকজনও এখানে কিছু কাজকর্ম করবে। তারা অবশ্য অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কবে চালু হবে, আমরা এই অপেক্ষায় আছি। বিগত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, ব্যাংকের অসহযোগিতা এবং দুদকের টার্গেট মামলার খপ্পরে পড়ে উত্তরের জনপদে গড়ে তোলা এই কর্মযজ্ঞ একসময় চাঞ্চল্য হারায় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। বিগত লম্বা সময় আমরা কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। পাশাপাশি মিথ্যা মামলা, হামলা, এই সমস্ত জিনিস আমাদের এখানে করা হয়েছে আর কি। চাঁদাবাজি, এসব জিনিস আমাদের উপরে চাপায় দেওয়ার কারণে আমরা বিভিন্ন সময় এই বিগত সময়ে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে চরম ভোগান্তির আসলে শিকার হয়েছি। আমাদের যেমন আমাদের পরিবারে আমরা 10,000 মানুষের কর্মসংস্থান আমাদের এই পরিবারগুলোতে রয়েছে। এত বড় একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আসলে রাষ্ট্রীয় যদি শত্রু মনোভাবাপন্ন এই দৃষ্টিতে তাকায়, তাহলে সত্যি এটা নিয়ে আগানো একটা কঠিন কাজ আর কি আমাদের জন্য। এখন আমরা আশা করি যে এই সরকার একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং কর্মসংস্থানগুলোকে ধরে রাখার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, অর্থনীতির স্বার্থে আমরা যতটুকু সহযোগিতা ডিজার্ভ করি সেইটুকু সহযোগিতা আমরা এই সরকারের কাছ থেকে পাবো। তার মতো শত শত বিএনপিপন্থী ব্যবসায়ী রয়েছেন যারা অর্থনীতিকে সচল রাখতে গড়ে তুলেছিলেন কলকারখানার ঘূর্ণায়মান সব চাকা, কিন্তু সব হারিয়ে নিজেরাও এখন অচল প্রায়। তাদের ব্যবসার দ্বার উন্মোচনে দ্রুত সরকারকে এগিয়ে আসার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার করতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে পুনর্বাসন করা যায়, ব্যবসা বাণিজ্যে তাদের মিল কারখানা চালানোর জন্য, তাদের আর্থিক ব্যবস্থা যাতে ভেঙে পড়েছে সহযোগিতা করার জন্য এটা তো ব্যবস্থা করতেই হবে আপনাকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এমন ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল। বললেন তাদের প্রতিকারে একটি সেল খোলা হয়েছে যেখানে অভিযোগ দিতে পারবেন ব্যবসায়ীরা। এখনকার যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে তো তারা সরকার ব্যাংকের কাছে যে বলতেই পারে যে আমাকে এই কারণেই হয়েছে, আমাকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাকে নর্মালাইজ করে ফেলা হোক। এটা তো আমরা এনকারেজ করবো ব্যাংকগুলোকে, যে যাদের প্রতি। এবং দ্বিতীয়ত আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকেরও একটা সেল আছে আমাদের এখানে। যদি কেউ মনে করে যে সে ন্যায্য দাবি তার হচ্ছে না, সে সেবা পাচ্ছে না বা পাচ্ছে না, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারে এবং অ্যাড্রেস দোজ কনসার্নস, সেটা আছে আমাদের। স্থবির অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত উৎপাদন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। খান আলামিন, RTV, ঢাকা।
শত্রুর ঘাঁটি থেকে যুদ্ধ বিমান হাইজ্যাক করে দেশ রক্ষার যে দুঃসাহস দেখিয়েছিলেন তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তার মনে মগজে ছিল কিভাবে পাকিস্তান হানাদার বাহিনীর লোলুপ দৃষ্টি থেকে বাঁচানো যায় প্রিয় স্বদেশ, কিভাবে শত্রুমুক্ত হবে মাতৃভূমি। দেশ বাঁচাতে নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালোবাসার নজিরবিহীন ইতিহাস। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্ব গাথা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ার। ৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তান বিমান বাহিনী সেবর জেট বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমা বর্ষণ করায় মতিউর রহমান বলেছিলেন, একটা বিমান থাকলে তাদের দেখিয়ে দিতাম, কারণ বিমান প্রতিহত করতে চায় বিমান বা বিমান বিধ্বংসী কামান। ততদিনে বাংলাদেশি পাইলটদের আকাশে উড়ায় নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সরকার। তবে মতিউর পূর্ব পরিকল্পনা মতো সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। হাত তুলে বিমান থামালেন মতিউর, হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা। তার ছাত্র রশিদ মিনহাজ বিমানের ক্যানোপি খুলতেই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে ওঠেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারানোর আগে মিনহাজ বলে ফেলেছিলেন, আই হ্যাভ বিন হাইজ্যাকড। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান ছুটে চললেন। রাডারকে ফাঁকি দিতে নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে চালাচ্ছিলেন বিমান। যদিও ততক্ষণে F-86 যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করা শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরলে দুজনের ধস্তাধস্তিতে সীমান্ত থেকে মাত্র 2 মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ডিবির উপর আশ্রয় পড়ে ব্লুবার্ড 166। স্ত্রী সন্তানকে শত্রুর জিম্মায় রেখে কিভাবে নিলেন এমন ঝুঁকি তা জানালেন তার স্ত্রী। আমি তো ফ্লাইট সেফটি অফিসার, আমি তো যে কোনো সময় একটা বিমান থামাতে পারবো, প্লেনও পাবো, পাইলটও পাবো, নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ভারতে যাব। ওখানটা যে তারপর পাকিস্তান গভর্নমেন্ট চাপ দিবে যে পাইলটটাকে ফেরত দাও, আমি তখন বলবো আমার বউ বাচ্চাকে ফেরত দাও। এইভাবে দুজনে এক্সচেঞ্জ করা হবে, তুমি আমার কাছে চলে যাবে এবং প্লেনও পাওয়া যাবে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যাবে। বীরশ্রেষ্ঠ মতিউর কন্ট্রোলে নিয়ে আসে। পরবর্তীতে যখন মিনহাজউদ্দিন দেখলো যে বিমানটা নিয়ে ভারতের দিকে চলে যেতেছে এবং ভারতে যাওয়ার জন্য পারমিশন চাইছে, তখন মিনহাজউদ্দিন তার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করছে। এই দুইজনের ধস্তাধস্তির এক প্রেক্ষিতেই বিমানটা বিধ্বস্ত হয়। তবে স্বাধীনতার 53 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে কিছু বই থাকলেও জাদুঘরে বীরশ্রেষ্ঠের স্মৃতিচিহ্নটুকুও নেই। অবহেলায় পড়ে আছে তার পৈতৃক ভিটা। তো ওখানে তো স্মৃতি বলতে তেমন কিছু নেই, শুধু গ্রন্থাগার হিসেবেই আছে, কিন্তু পূর্ণাঙ্গ স্মৃতি কোনো কিছু নেই। বীরশ্রেষ্ঠ গ্রাম হিসাবে যেরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল থাকার কথা ছিল, ওইরকম স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল আমাদের গ্রামে এখনো ওইরকম ভাবে তৈরি হয় না। দেশের দূর দূরান্ত থেকে আগ্রহ নিয়ে লোকজন আসলেও জাদুঘরে কোনো সংগ্রহশালা না থাকায় হতাশ হয়ে ফিরে যান তারা। বীরশ্রেষ্ঠের সহধর্মিণী লিলি রহমান জীবনের শেষ প্রান্তে লড়াই করছেন রোগ শোকের সঙ্গে। মেয়েদের নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। নরসিংদীর বাড়িতে কেউ না থাকায় ঝুলছে তালা, স্মৃতিতে পড়েছে ধুলো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। লাল সবুজের পতাকার মান রক্ষায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঝালকাঠির নওসিটির রায়পাশা গ্রামের খান মতিউর রহমান। বার্ধক্যজনিত কারণে এখন আর চলাফেরাও করতে পারেন না, এমনকি অর্থাভাবে থেমে আছে এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা। সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে চায় পরিবার। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বীর মুক্তিযোদ্ধা, এই গৌরবময় অভিধা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই তার। বয়সের ভারে শরীরে দানা বেঁধেছে নানা রোগ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে বরিশাল অঞ্চলকে শত্রুমুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান ও তার বন্ধুরা। ১৯৭১-এর নভেম্বরে যুদ্ধ ছড়িয়ে পড়ে ঝালকাঠির চাচৈর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে। সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যান বীর মুক্তিযোদ্ধারা। সেই যুদ্ধে অনেকেই শহীদ হন, বেঁচে ফেরেন বীর মুক্তিযোদ্ধা মতিউর। তবে স্বাধীন বাংলাদেশে যে ভাতা তিনি পাচ্ছেন তা দিয়ে চিকিৎসার খরচ মেটাতে পারছেন না। আমাদের চাওয়া ছিল যে আমরা স্বাধীনভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে অত্যাচার নিপীড়ন থাকবে না। এখন আমার বাবা অসুস্থ,
4 বছর ধরে স্ট্রোক করা, কিন্তু ওইভাবে আমরা সেই সুযোগ সুবিধাটা পাইনি। যদি আমাদের একটা জব থাকতো তাইলে আমরা আর্থিকভাবে আরেকটু হেল্প পাইতাম, কিন্তু এখন বাবা যে ভাতাটা পায় ওইটা দিয়ে তো আমাদের কষ্ট হয়ে যায় তার চলার মতো। স্থানীয় আরেক বীর মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের পরিবারও অর্থ কষ্টে রয়েছে বলে জানায় তার পরিবার। আমার আব্বা এই সাহিত্যিক বাজারে স্মৃতিসৌধ তৈরি করছে এবং দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, কিন্তু সেই হিসেবে আমরা অনেক অবহেলিত। আমি মোটরসাইকেলে রেন্টেকার গাড়ি চালাইয়া আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়। বীর মুক্তিযোদ্ধাদের দুর্দশা দূর করে বৈষম্যহীন উন্নত দেশ গড়তে সরকারের প্রতি দাবি জানিয়েছে ঝালকাঠির বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পর আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজন যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলো বিকাশ রায়ের গল্প। ট্রেনিং শেষ হওয়ার পরেই ডিউটি ভাগ করে দেওয়া হয়। আমার বন্ধু গোলাম মাওলা চৌধুরীর একটা 224 রাইফেল আমার কাছে ছিল, আর থানা থেকে পাওয়া শাহজাহান মিয়ার এখান থেকে আমার যে সহযোদ্ধা নাসির আহমদ, তার নামে একটা অ্যালটমেন্ট হলো একটা 3-0 রাইফেল। তা নিয়ে আমরা কাঠির মাথার এই বেড়ির এই জায়গায় বা কার্মির গান বোর্ড দিয়ে ভোলা শহরে উঠতে পারে এরকম একটা চিন্তাধারা করে পাহারা ব্যস্ত হয়ে পড়ল। আমাদের কাঠির মাথার এখানে আমাদের ২৭ জনের নিয়ে একটা ক্যাম্প সৃষ্টি হলো। সেদিন ছিল ৭ এপ্রিল। পাহারা দেওয়ার সময় মোটরসাইকেলে আমরা দুইজন যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে দক্ষিণ দিক থেকে একটা গান বোর্ড ভাই করে আসতাম। আমরা তখনই ওই গান বোর্ড ঠেকানোর জন্য বেরির পাশে মোটরসাইকেলটা কাজ করে রেখে দিয়ে বন্দুক ছুটতে আরম্ভ করলাম। পাকিস্তানি আর্মি ওরাও পাল্টা বন্দুক ছুটতে পারলো। কাঠির মাথার কাছে আমাদের যে ক্যাম্প ছিল সেখানে যে ৮-১০ জন ছিল, তারাও বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো। তারাও গানবোর্ড লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করে। কিছু সময়ের পরে পাকিস্তান আর্মি শক্ত প্রতিপক্ষ মনে করে তারা ফিরে যেতে বাধ্য হলো। এতে আমাদের মনোবল অনেকটা বেড়ে গেল। গানবোর্ড যে ফিরিয়ে দিতে পেরেছিলাম পাক আর্মির, সেটা আমাদের বড় প্রাপ্তি বলে মনে করি। অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। এই ৯২ বছর পাড়িয়ে আগামী ৯৩ বছরে আরো কিছুদিন বেঁচে থাকতে আশা করি দেশটা সুন্দর সুষ্ঠুভাবে থাকে। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিটির সদস্য হতে পারে ৫ থেকে ৯ জন। হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এক যুগ আগে শত শত মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শরীয়তপুরের বিশ্বজিৎ দাসকে। এ ঘটনার এক যুগ পেরোলেও হত্যার বিচার হয়নি এখনো। বাবা মায়ের আকুতি, অন্তত মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাবেন নিজেদের চোখে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আমার বিচারে হত্যা করলো, এই বিচার কোনো দিনও পাইলাম না যে ভালোবাসা। আমার সন্তান কোনো রাজনীতি করত না, ঢাকায় দর্জির কাজ করে সংসারের হাল ধরেছিল, তাকে কেন নির্মমভাবে খুন করা হলো? এভাবেই বিশ্বজিৎ দাসের ছবি হাতে নিয়ে প্রলাপ করছিলেন শরীয়তপুরের নড়িয়ার মশুরা এলাকার বাসিন্দা কল্পনা দাস। ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পথচারী বিশ্বজিতের উপর হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেতারা। হামলায় রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান নাহিদ, নূরে আলম লিমন, শাকিল সহ বেশ কয়েকজন অংশ নেয়। পরে 21 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 13 জনকে যাবজ্জীবন ও 8 জনকে ফাঁসির আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে সাজা কমিয়ে 19 জনের যাবজ্জীবন ও 2 জনের ফাঁসির আদেশ হলেও এখনো তা কার্যকর হয়নি। বর্তমান যে সরকার আছে, বিশ্বজিৎ হত্যার বিচার যদি তারা করে তাইলে আমার জীবন সার্থক হবে। 12 বছর ধরে তো বিচার লেগে এখন হাহাকার করতেছে। স্বজন সহ স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ওর বাবা মা এখনো তো হত্যার বিচার পেল না। বিশ্বজিতের যারা মারছে তাদের সাজা পাই, এটুকুই আমরা চাই। ওর এই মৃত্যুটা আসলে মেনে নেওয়ার মতো না। আসামিরা আওয়ামী লীগের সন্ত্রাসী হওয়ায় বিচারের দীর্ঘসূত্রতা ও রায় কার্যকর না হওয়ার অভিযোগ এই মানবাধিকার কর্মীর। আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্বজিতের পরিবার একটি ন্যায় বিচার পাবেন। জীবনের শেষ বেলায় এসে অসহায় বাবা মাকে যেন আর সন্তান হত্যার বিচার চেয়ে আক্ষেপ করতে না হয়, এমনটাই চাওয়া স্বজন সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। 7 বছরে চট্টগ্রাম নগরীতে 684টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 569 জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পথচারীদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় ব্লুমবার্গ ফিলান্থ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি BIGRS এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। চট্টগ্রাম নগরীতে থামছে না সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা সহ বিভিন্ন কারণে সড়কে অকালে ঝরছে অনেক তাজা প্রাণ। নগরীতে 7 বছরে 569 মৃত্যুর বেশিরভাগই হয়েছে 2021 থেকে 2023 এই 3 বছরে। এ সময় মোট 293 জনের 170 জনেই মারা গেছেন রাস্তা পারাপার কিংবা রাস্তায় হাঁটতে গিয়ে, যা মোট মৃত্যুর 58%। এছাড়া বন্দর নগরীতে 80% দুর্ঘটনাতেই কারো না কারো প্রাণ গেছে, এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম নগরী সড়ক নিরাপত্তা প্রতিবেদনে। আমরা দেখেছি 70% কিন্তু আসলে পথচারীদের দুর্ঘটনার হারটা বেড়েছে 2020 থেকে 2023 পর্যন্ত। দেন হচ্ছে মোটরসাইকেল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 7 বছরে সড়ক দুর্ঘটনায় নগরীতে মৃত্যু বেড়েছে 33%। মোট মৃত্যুর 17% হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। চালক, যাত্রী ও পথচারীরা বলছে, সড়কে গাড়ি চলাচলে গতিসীমা মেনে না চলা ও পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। আমরা যারা গাড়ি চালাই তাদের একটা নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো উচিত, এবং একই সাথে যারা গাড়ি চালাবেন সবার লাইসেন্স থাকা উচিত। এত গাড়ি, এত লেগুনা, এত বিভিন্ন রকমের ছোট বাস, ছোট রকমের জিপ, অপ্রশিক্ষিত ড্রাইভার, তাদেরকে কঠোর হাতে বিআরটি থেকে লাইসেন্স দেওয়ার সময় প্রশিক্ষণ করে লাইসেন্স দিলে তারও কিছুটা সুরাহা পাবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত না থাকায় অনেকটা বাধ্য হয়েই পথচারীরা মূল সড়কে হাঁটে, এতে বাড়ছে দুর্ঘটনা। পথচারীরা আসলে নির্বিঘ্নে নিরাপদে সড়কের সঙ্গে তার যে চলার যে জায়গাটি, সেই জায়গাটি পাচ্ছে না। সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে জোর দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা যদি যে বাস স্টপেজগুলো থাকে, সুনির্দিষ্ট ওই বাস স্টপেজে যদি বাসগুলো দাঁড়াতে পারে, তাহলে পরে অনেক অ্যাক্সিডেন্টও হাত থেকে আমরা রক্ষা পাই। সায়েদ মাহমুদ, RTV। দেশের বিভিন্ন জেলায় শীত বেড়েছে। ঘন কুয়াশা না থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাস আর শীতের তীব্রতায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ নামবে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে শীতে কষ্টে আছে দরিদ্র ও চরাঞ্চলের মানুষ। এ বিষয়ে আরো জানাতে উত্তরের জেলা পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতে জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন?
জি ফাহমিদা, প্রথমে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু গত 5 দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সেই কারণে আমরা দেখেছি যে আজকে সকাল 6টায় এখানে 9.3 ডিগ্রি তাপমাত্রা এবং সকাল 9টায় কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 9.1 ডিগ্রিতে নেমে এসেছে। তো আবহাওয়ার হিসাব অনুযায়ী 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় যখন বিরাজ করে তখন কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তো এখন পর্যন্ত আজকের যে চিত্রটি আমরা পঞ্চগড়ে লক্ষ্য করেছি, গত দিনগুলোতে এখানে 3 থেকে 5 নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে যায়, তবে আজকে কিন্তু 6 থেকে 7 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ যে আজকে বাতাসের পরিমাণটা একটু বেশি। উত্তর থেকে এই যে ধেয়ে আসা হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণে কিন্তু প্রচণ্ড শীত এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এই কারণে কিন্তু জনজীবনে একটা প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে মানুষজন যারা আসলে শীত এবং কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে যারা বের হচ্ছেন, তারা কিন্তু শীতের পোশাক ছাড়া বের হতে পারছে না এবং আগুন জ্বালিয়ে মানুষজন এখানে শীত নিবারণের চেষ্টা করছে। বাড়িতে আমরা পঞ্চগড় পৌরসভা এলাকায় দেখেছি যে বাড়িগুলোর সামনে কিন্তু রোদ পোহাতে শুরু করছেন এখানকার জনসাধারণ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীত এলে এখানে জনজীবনে বিশেষ করে হাট বাজারগুলোতে প্রভাব পড়ে। আমরা গত দিনগুলোর মতোই দেখেছি যে আজকে রাত 9টা যখন বাজে তখন কিন্তু বাজারগুলোতে জনশূন্যতা। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এখানে দ্রুত বেগে বাতাস বয়ে যাচ্ছে এবং সোনালী রোদ উঠেছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি পঞ্চগড় থেকে। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।